গল্পের শুরুতেই গিয়ে আমাদেরকে বলে, আমার নাম সান, আমি জন্মেছি চীনের এক পাহাড়ি অঞ্চলে। ছবির মতো সুন্দর আমাদের সেই ছোট্ট গ্রামটা। গ্রামের নাম ইউবিন। শীতের সময় বাড়ির ছাদে আর গ্রীষ্মে জানালার পাশে বসে থাকলেও গ্রামের অপরূপ দৃশ্য যে কারো মন কেড়ে নেবে। মনে হবে রূপকথার রাজ্যে বসে আছেন। নানুর সাথে শৈশবের পুরো সময়টা কাটিয়েছি সেই গ্রামে। বাড়ির নিচতলায় নানুর একটা ছোট্ট দোকান ছিল, আর মা বাবা কেউ নেই। ইউবিন গ্রামে স্কুল জীবন শেষ করে শহরে চলে আসে। গ্র্যাজুয়েট কমপ্লিট করে একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করে। সকাল 6টায় ঘুম থেকে ওঠা, দৌড়ে দৌড়ে ব্রেকফাস্ট করা, এরপর দীর্ঘ সময় সাইকেল করে অফিসে পৌঁছানো। এভাবে দিন কাটছে। তবে সারাদিন হাড়ভাঙা পরিশ্রম করেও পলিসি টার্গেট পূরণ করতে না পারলে বসের কথা শুনতে হয়। সেই টার্গেট পূরণ করতে বেশিরভাগ সময় রাস্তাতেই কাটে। এরপর শেষ বাসে বাড়ি ফিরি। তবে কলেজ লাইফে এক মেয়ের প্রেমে পড়েছিলাম, কিন্তু একদিন কিছু না বলেই সে অন্য শহরে চলে যায়। টেক্সট করে জানায় যদি ভাগ্য সহায় থাকে তাহলে কোনো একদিন আমাদের আবার দেখা হবে। স্মৃতি হিসেবে রেখে গিয়েছি এই ছবিটা। আর সেদিন রাতে ছিল বসের পার্টি। লেট করে যাওয়াতে সে ওই দিনও আমাকে অনেক কথা শুনিয়েছে। নিজেকে আর কন্ট্রোল না করতে পেরে বলি, কোম্পানির সমস্ত কাজ আমরা এমপ্লয়িরা করি, আপনি শুধু তার ফলাফল ভোগ করেন। এই শুনে সে আমাকে চ্যালেঞ্জ দেন, যদি আগামী 1 বছরের 1000 ইন্স্যুরেন্স পলিসি করতে পারি তাহলে সে আমার পা ধরে ক্ষমা চাইবে। সেদিন বিধ্বস্ত হয়ে বাড়ি ফিরেছিলাম। মনে হয় ধীরে ধীরে নিজেকে হারিয়ে ফেলছি। তো এখানে সান ঘুমিয়ে পড়ে এবং আমাদেরকে তার শৈশবের ছোট একটা ফ্ল্যাশব্যাক দেখানো হয়। গ্রীষ্মের এক সকালে তার নানু তাকে স্কুলে নিয়ে যাচ্ছিল। সে ভ্যানে বসে পড়তে শুরু করে। এখানে বসেও পড়তে হবে? একটু বাইরে তাকিয়ে দেখো, গ্রীষ্মের ঝলমলে রোদে আমাদের গ্রামটা কত অপরূপ লাগছে। এরপর স্কুলে এসেও লেখাপড়া করে, যেখানে তার ক্লাসমেটরা দুষ্টুমি আর আড্ডা দিয়ে সময় পার করছিল। ক্লাস টিচার মিস লু এসে বলে, এই মেয়েটার নাম জুহি, ও আমার বোনের মেয়ে। শহর থেকে এসেছে আমাদের গ্রামের গ্রীষ্মকালটা উপভোগ করতে। আগামী কয়েক মাস ও তোমাদের সাথে ক্লাস করবে। এরপর একদিন স্কুল শেষে জুহি তার ক্লাসমেট টিয়ানকে ছিনতাই করতে আসে। পকেটে যা আছে দিয়ে দিতে বলে, আর আন্টি আজ স্কুলে আসেনি, আমার 5 টাকার প্রয়োজন। টিয়ান মানা করে দিলে তাকে লাঠি দিয়ে পেটানোর হুমকি দেয়। তখন সান সেই দিক দিয়ে যাচ্ছিল। টিয়ানকে রেখে এবার সামনে ধরে এবং তার কাছেও 5 টাকা চায়। তবে সান বলে, আমার কাছে অত টাকা নেই, আছে শুধু এই খাবারগুলো। এগুলো এতটাই শক্ত ছিল যে সে কিছুতে চিবাতে পারছিল না। তার রাগ দেখে তারা দুজন ভয় পেয়ে যায় আর বলে, আমাদের কাছে টাকা নেই, তুমি অন্য কিছু চাইতে পারো। এই শুনে জুহি বলে, তাহলে প্রতিদিন স্কুলের শেষে আমাকে সাইকেলে করে বাড়িতে দিয়ে আসবে, প্রমিস করো। এরপর থেকে প্রতিদিন ছুটির পরে সান তাকে বাড়িতে পৌঁছে দিত। জুহি জিজ্ঞেস করে, আমরা কি বন্ধু হতে পেরেছি? সান বলে, হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত আমাকে না মারবে, যদি মারো তাহলে প্রমিস ভেঙে ফেলবো। জুহি বলে, গ্রীষ্মকাল শেষ হয়ে আসছে, কিছুদিন পরেই চলে যাব, তাই আমাকে পাহাড়ের চূড়া নিয়ে যাবে? শুনেছি ইউবিনের সবচেয়ে আকর্ষণীয় জায়গা হচ্ছে বড় পাহাড়ের চূড়া। সান বলে, সেটা অনেক দূরে আর উঁচু, সেখানে যাওয়া প্রায় অসম্ভব। এই শুনে জুহি রেগে যায়, তার সাথে আর কথা বলে না। সান তাকে ডাকলেও সে সাড়া দেয় না, তাই সান পাহাড়ে যেতে রাজি হয়। পাহাড় থেকে গ্রামের ছোট বাড়িগুলোর অপরূপ দৃশ্য দেখে জুহি বিমোহিত হয়ে যায়। সান বলে, আমরা সবেমাত্র অর্ধেকটা এসেছি, আরও উপরে ওঠা বাকি। তখন কয়েকটা জোনাকি দেখে জুহি বলে, আমরা এখানে আরও কিছুক্ষণ থাকি, অনেকগুলো জোনাকি ধরে কাচের জারে ভরে রাখবো, তখনই বৃষ্টি শুরু হয়ে যায়। তাই তারা পাহাড় থেকে নেমে আসে। তবে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল। এতে সান প্রচণ্ড হতাশ হয়ে বলে, আমি কোনো কাজ ঠিকভাবে করতে পারি না, জানি না কিভাবে শহরে গিয়ে একা সব কিছু সামলাবো। জুহি বলে, পাহাড়ে চড়ে যেতে পারি না তো কী হয়েছে, পাহাড় থেকে গ্রামের সৌন্দর্য দেখতে পেরেছি, জোনাকি দেখেছি, তোমরা সাথে সুন্দর সময় কাটিয়েছি, তুমি আমার বেস্ট ফ্রেন্ড, তাই বলবো কখনো নিজের প্রতি বিশ্বাস হারাবে না। আমি এক রোগে আক্রান্ত, চিকিৎসার জন্য আগামীকাল শহরে চলে যাচ্ছি। সান বলে, তোমাকে একটা উপহার দিতে চাই। এরপর দিন সকালবেলা সানের ঘুম ভাঙে, সাইকেল নিয়ে জলদি বেরিয়ে পড়ে। চলে আসে জুহির আন্টি মিস লুয়ের বাড়িতে। সে জানায় জুহির মা এসে তাকে নিয়ে গিয়েছে। জুহি অনেকক্ষণ অপেক্ষা করেছিল তোমার জন্য, অনেক কান্না করেছিল, বলেছিল তুমি আসবে আমার জন্য উপহার নিয়ে, আর তোমার সাথে কাটানো এই গ্রীষ্মটা ছিল তার জীবনের সেরা গ্রীষ্মকাল। তোমাকে, তোমার গ্রামকে সে কখনোই ভুলবে না। জুহির জন্য গত রাতে সে আবারও ওই পাহাড়ে গিয়েছিল, জোনাকি ধরে কাচের জারে রেখেছিল, যা এখন আর প্রয়োজন নেই। এরপর দেখা যায় সে ভালোভাবে পড়ালেখা করে, শহরের এক ভার্সিটিতে চান্স পায়। তার নানুর থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে শহরের উদ্দেশ্যে। ভার্সিটিতে এক মেয়ের প্রেমে পড়ে আর পার্টি হিসেবে ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করে। এক প্যারায় সে মেয়েটা তাকে ছেড়ে চলে যায়। এই নিয়ে সে প্রচণ্ড হতাশা হয়েছিল। এখানে গল্পটা ফ্ল্যাশব্যাক থেকে বর্তমানে চলে আসে। সে ঘুম থেকে উঠে বুঝতে পারে সে রয়েছে তার নানুর বাড়িতে।
জিজ্ঞেস করে আমি এখানে কিভাবে আসলাম। আর চিৎকার করে কথা বলো না, তোমার কর্কশ শব্দে আমার ঘুম ভেঙে গিয়েছে। ওয়েং বলে আগে শাওয়ার নিয়ে লাঞ্চ করে আসো। ওয়াশরুম ঢুকে বলে আমাকে এক্ষুনি ফিরে যেতে হবে। এই শুনে তার নানু তার জামা কাপড়গুলো চুরি করে নেয়। এটা বুঝতে পেরে সে লাগেজ নিয়ে পালিয়ে যাচ্ছিল। তখন একটা মেয়ে তার সামনে চলে আসে। সান জিজ্ঞেস করে কে তুমি। সে কোনো উত্তর না দিয়ে তার নানুকে ডাক দেয়। দেখা যায় তারা দুজন মিলে সানকে বেঁধে রেখেছে। সে বলে আমি বসকে চ্যালেঞ্জ করেছি, 1 বছরে 1000 ইন্স্যুরেন্স পলিসি করাবো। যদি না করতে পারে তাহলে তার পায়ে ধরতে হবে। এই শুনে তার নানু তাকে মারতে শুরু করে আর বলে কখনো আমার পা ধরে আশীর্বাদ চাওনি, আর এখন লেখাপড়া করে অন্য মানুষের পা ধরতে গিয়েছো। এরপর মেয়েটা তাকে বলে তুমি শহরে কতজনকে চেনো। হয়তো হাত গোনা 4-5 জন হতে পারে, তবে এই গ্রামে প্রায় 40,000 মানুষ রয়েছে। তুমি চাইলে এই গ্রাম থেকে তোমার 1000 পলিসি টার্গেট পূরণ করতে পারবে। তাই আজ থেকেই কাজ শুরু করতে হবে। আমাদের প্রথম টার্গেট হচ্ছে টিয়ান নামের এক লোক, যে ছিল তোমার ক্লাসমেট। তখন সান মেয়েটাকে চিনতে পারে, বলে তুমি নিশ্চয়ই জুহি। মেয়েটা বলে অবশেষে চিনতে পারলে। সান বলে তুমি বলেছিলে তোমার একটা রোগ আছে, ধরে নিয়েছিলাম তুমি এতদিনে মারা গিয়েছো, কিন্তু এখন দেখছি তুমি আমার থেকেও সুস্থ। এই শুনে জুহি তাকে মারতে শুরু করে আর বলে আমি বহুবার চেষ্টা করেছিলাম, কিন্তু তুমি কখনোই দেখা করতে রাজি হওনি। কারণ হিসেবে বলেছিলে তোমার গার্লফ্রেন্ড রেগে যাবে। এরপর রুমে এসে তার ছোটবেলার বইপত্র এবং ছবি দেখে ইমোশনাল হয়ে যায়। এমনকি জামাকাপড় এবং ব্ল্যাকবোর্ডের লেখাগুলো ঠিক তেমনটাই ছিল, যেমনটা 2 বছর আগে রেখে গিয়েছিল। তার নানু কোনো কিছু নষ্ট হতে দেয়নি। রাতের বেলা তার নানুকে বলে সিদ্ধান্ত নিয়েছে সে এই গ্রাম থেকেই তার বসের দেওয়া চ্যালেঞ্জ পূরণ করবে। এই শুনে তার নানু প্রচণ্ড খুশি হয়। এরপর দিন তারা প্রথম পলিসি করার জন্য বেরিয়ে পড়ে। টিয়ানের ওয়্যার হাউসের সামনে এসে যখন দরজা নক করবে, তখন মাউজি নামের এক ছেলেকে বের করে দেওয়া হয় আর বলে ভবিষ্যতে পর্যাপ্ত টাকা নিয়ে আসবে, জুয়া খেলতে হবে। সে তাদেরকে ধাক্কা দিয়ে চলে যায়। এরপর তারা ওয়্যার হাউসের ভেতরে ঢুকে। সেটা ছিল অবৈধ আতশবাজি এবং মদের কারখানা, এছাড়াও ভেতরে জুয়ার কম্পিটিশন চলছিল। এরপর সান তার বন্ধু টিয়ানকে নাম ধরে ডাকতেই টিয়ান প্রচণ্ড রেগে যায়, বলে আমাকে মিস্টার টিয়ান বলে ডাকবে। এই সমস্ত ফালতু পলিসি করার সময় আমার নেই। এই বলে তাদেরকে বের করার জন্য সিকিউরিটি ডাকে। দেখা যায় তারাও ছিল সানের ক্লাসমেট। তারা বহু বছর পর সানকে দেখে সেলিব্রেট করতে থাকে। আর টিয়ান বলে আমাদের দুজনকে আজকের জন্য ছুটি দিন, আমরা সানকে নিয়ে পার্টি করব। এই শুনে টিয়ান গালমন্দ শুরু করে। এতে সান উল্টো তার উপর রেগে যায় আর বলে নিজেকে হিরো ভাবা বন্ধ করো, তুমি একজন অবৈধ ব্যবসায়ী। এই বলে তার মুখের ওপর বারবার তার নাম ধরে ডাকে। এরপর ফেরার পথে টিং নামের এক মেয়ের সাথে দেখা হয়। মেয়েটি কথা বলতে পারতো না, তবে সে ছিল মাসাজ পার্লারের মালিক, একাই সব কাজ করতো। সে তাদেরকে মাসাজ নেওয়ার জন্য ইনভাইট করে। তখনই তার ভাই মাউজি এসে টাকা চায়। সে জলদি টাকার খাম নিয়ে তার হাতে দেয়। সে তাদেরকে ধাক্কা দিয়ে চলে যায়। তখন জুহি তাকে থামিয়ে বলে বারবার আমাদেরকে ধাক্কা দিয়েছো, তাই এখন ক্ষমা চাইতে হবে। এই নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। তার বোন তাকে থামাতে আসলে সে ধাক্কাতে পড়ে যায়। যাওয়ার সময় বলে মা বাবা মারা যাওয়ার আগে এই দোকানটা আমাদের দুজনকে লিখে দিয়েছে, তাই যত দ্রুত সম্ভব এটা বিক্রি করে অর্ধেক টাকা আমাকে দিয়ে দাও। এরপর তারা লাঞ্চ করতে গ্রামের বিখ্যাত চাউমিন শপে আসে। প্রচণ্ড ক্ষুধার্ত অবস্থায় যখন খাবারের উপরে হামলে পড়ে, ঠিক তখনই কিউ নামের ছোট্ট একটা মেয়ে জুহিকে মা বলে ডাকে। এই শুনে সান জুহিকে বলে তোমার হাজবেন্ডের নাম কি। তখন কিউ সানকে বাবা বলে ডাকে। এই শুনে পাশের লোকজন বলে এ আর নতুন কি, কিউ প্রত্যেক দিন নতুন কাউকে ধরে চাউমিন খাওয়ার জন্য, আজকে এদেরকে ধরেছে। ওইদিকে কিউ তার ইমোশনাল টেকনিক ব্যবহার করে বলে তোমাদের মেয়ে না খেয়ে আছে, তাকে কিছু খেতে দাও। তারা তাকে চাউমিন কিনে দেয়। খাওয়া শেষে তাকে কোথাও নিয়ে যাচ্ছিল। সান বলে তোমাকে নিয়ে যাচ্ছে কিছু উপহার কিনে দেওয়ার জন্য, কিন্তু কিউ মনে মনে বলে এটা তো পুলিশ স্টেশনের রাস্তা, তারা নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনছে। থানার লম্বা লাইন থাকায় তারা অপেক্ষা করতে করতে ওখানেই ঘুমিয়ে পড়ে। অফিসার তাদের প্রবলেমের যে কথা জিজ্ঞেস করলে তার আগে কিউ বলে এই দুজন আমার মা বাবা, তারা ঝগড়া করেছে আর এখন আমাকে অস্বীকার করছে। এই শুনে অফিসার সানকে বলে দেয় সে যেন তার মেয়েকে নিয়ে সোজা বাড়িতে চলে যায়। তাই তারা বাধ্য হয়ে কিউকে নিয়ে বাড়ির দিকে রওনা হয়। দেখা যায় ওয়েং এর সাথে কিউবের খুব ভালো সম্পর্ক ছিল। সে ওয়েংকে বলে এটা যে তোমার ছেলে আমি চিনতে পারিনি, ভেবেছিলাম বাহিরের কেউ। ওয়েং বলে তোমার ক্ষুধা লাগলে তুমি আমার কাছে চলে আসবে, যদি কোনো খারাপ লোকের হাতে পড়ে যাও তাহলে তারা তোমাকে বিক্রি করে দিবে, আর আজ থেকে তুমি আমাদের সাথেই থাকবে, বাইরে অনেক অন্ধকার, একা যেতে পারবে না। পরদিন কিউ সানকে বলে তোমার মা আমাকে ভালোবাসে।
এজন্য তোমার একটা উপহার করতে পারি। তা হলো মিস্টার টিয়ানের একটা দুর্বলতা আছে, যদি তাকে সাহায্য করতে পারো তাহলে সে হয়তো খুশি হয়ে পলিসি কিনতে রাজি হবে। এই বলে তাদেরকে নিয়ে আসে এক বাড়ির সামনে। বলে এই বাড়িতে থাকে শাওজিন নামের এক সুন্দরী মেয়ে। আর শাওজিনকে পছন্দ করে টিয়ান, কিন্তু ভয়ে প্রপোজ করতে পারে না। তাই শাওজিনকে দেখার জন্য মিস্ত্রির ছদ্মবেশ ধরেছে টিয়ান। এই কাজটা 2 দিনে করা যেত, কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে ইটগুলো ফেলে দেয়, অর্থাৎ বোঝাই যাচ্ছে সে শাওজিনকে কতটা পছন্দ করে। তাই এখন তোমরাই সিদ্ধান্ত নাও যে কি করা উচিত। তাই এরপর দিন তারা চলে আসে টিয়ানের ওয়ার হাউসে। টিয়ানকে জানায় তার ছদ্মবেশী মিস্ত্রির কাহিনী, তবে তার লাভ স্টোরিটা কমপ্লিট করতে তারা তাকে সাহায্য করবে। এই শুনে টিয়ান খুশি হয়ে বলে, যদি শাওজিনকে পেতে সাহায্য করো তাহলে আমরা এখানে কর্মরত 34 জন এমপ্লয়ির জন্য তোমার থেকে পলিসি কিনবো। তাই এরপর থেকে তারা শাওজিনকে ফলো করতে শুরু করে। দেখা যায় সবাই লাইন দিয়ে টিকিট কিনছে, কারণ কয়েকদিন পরে গ্রামের বাৎসরিক ফেস্টিভ্যাল শুরু হবে। তার জন্য আগে থেকে টিকিট কিনে রাখতে হয়। তবে কিছুক্ষণের মধ্যে সব টিকিট সোল্ড আউট হয়ে যাওয়ায় শাওজিন টিকিট পায় না। তাই সে মন খারাপ করে চলে যাচ্ছিল, আর নিজেদেরকে লুকানোর জন্য তারা খেলাধুলা শুরু করে। তখন জহির আন্টি তাদেরকে ডেকে বলে, তোমাদের জন্য 2টো টিকিট কিনেছি। আর সেই টিকিট নিয়ে সান চলে আসে টিয়ানের কাছে। টিকিটের বিনিময়ে টিয়ান নিজের জন্য একটা পলিসি কিনে ফেলে আর বলে, এভাবে কাজ করে যাও, খুব শীঘ্রই বাকি এমপ্লয়িদের পলিসি কেনার ব্যবস্থা করব। সেদিন রাতে জুহি এবং কিউ ওয়েং এর বাড়ি ছিল। তারা হঠাৎ করে কান্নার শব্দ শুনতে পায়। বারান্দায় গিয়ে দেখে সান তার এক্স গার্লফ্রেন্ডের জন্য কান্না করছে। ওয়েং বলে, যেই মেয়েটা তাকে ছেড়ে চলে গিয়েছে তার জন্য সে প্রতি রাতে কান্না করে। তার উচিত ছবিটা ছিঁড়ে ফেলে মেয়েটাকে ভুলে যাওয়া। দেখা যায় প্রচণ্ড দুঃখ কষ্টে মেয়েটার ছবিটা ছিঁড়ে ফেলতে নেয়। তারা উপর থেকে প্রার্থনা করছিল যেন সে এটা ছিঁড়ে ফেলে, কিন্তু সে এটা না ছিঁড়ে আবার কান্না শুরু করে দেয়। এবার আবারও ছিঁড়তে যায়, আর তারা আবারও প্রার্থনা করে। তবে শেষ পর্যন্ত ছবিতে চুমু খেয়ে বসে। এ দেখে তারা তিনজনেই প্রচণ্ড লেগে যায়। এরপর দিন দেখা যায় টিয়ান শাওজিনের সাইকেল পরিষ্কার করছিল। তখন শাওজিন সেখানে চলে আসে। তাকে দেখে টিয়ান দৌড় লাগায়। শাওজিন তাকে দাঁড়াতে বলে। টিয়ান তাকে ফেস্টিভ্যালের টিকিট উপহার দিয়ে দৌড়ে পালিয়ে যায়। এরপর ফেস্টিভ্যালের রাতে টিয়ান তাকে প্রপোজ করার জন্য তৈরি হয়। সে ফুল এবং তার টিকিট নিয়ে অপেক্ষা করছিল শাওজিনের জন্য। অপরদিকে সান, জুহি ও কিউ আড়ালে লুকিয়েছিল। কিছুক্ষণ পর শাওজিন চলে আসে। টিয়ান তাকে ফুল উপহার দেয়। সে বলে, গত 2 বছর ধরে বাড়ির সামনে কিংবা রাস্তার ধারে সব জায়গায় তোমাকে ফলো করেছি। শাওজিন বলে, আমি সবকিছুই লক্ষ্য করেছি। তোমার দেওয়া চিঠিগুলো এবং তোমার পাগলাটে স্বভাব আমাকে বাধ্য করেছে তোমার প্রেমে পড়তে। কিন্তু আমার বাবা মা তোমার অবৈধ ব্যবসা পছন্দ করে না। তাই এটাই হচ্ছে আমাদের প্রথম এবং শেষ ডেট। এই শুনে টিয়ান তার বাবা মায়ের কাছে 10 মিনিট চেয়ে নেয় এবং সোজা দৌড় লাগায় আর ওয়্যার হাউসের দিকে। দৌড়াতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে যায়, রিকশার সাথে অ্যাক্সিডেন্ট করে। এরপরও থেমে থাকে না, কাউন্টিং করে আর সমস্ত শক্তি দিয়ে দৌড়াতে থাকে। ওইদিকে সবাই যখন ফেস্টিভ্যাল শেষ করে বেরিয়ে যাচ্ছিল, তখন আকাশে অসংখ্য তারাবাজি দেখতে পায়। অর্থাৎ টিয়ান ওয়্যার হাউসে আগুন ধরিয়ে অবৈধ আতশবাজি এবং মদের ব্যবসা ধ্বংস করে দিয়েছে। এবং ফিরে এসে হাঁটু গেড়ে বসে পড়ে শাওজিনের বাবা মায়ের কাছে। বলে, আমি শুধুমাত্র শাওজিনকে ভালোবাসি, তার জন্য কোটি টাকার ব্যবসা শেষ করে দিয়েছি, যেটা আপনার পছন্দ করতেন না। এই শুনে শাওজিনও তার পাশে বসে পড়ে আর বলে, আমি এই মানুষটাকে চাই, সে আমার জন্য সব কিছু করতে পারে। শেষমেশ তার বাবা মা রাজি হয়ে যায়। এদিকে সান এবং জুহি নিজেদেরকে ধন্য মনে করে। তারা এক অসম্পূর্ণ গল্পকে সম্পূর্ণ করতে সাহায্য করেছে। এরপর তারা জুহির আন্টি মিস লুয়ের পলিসি করায়। তখন তারা অফিসে ইয়ং নামের এক মানসিক ভারসাম্যহীন লোক চলে আসে। সে ময়লা আবর্জনা এনে লুয়ের টেবিলে রাখে আর বলে, এই টাকাগুলো আমার মেয়ের স্কুলের ফি হিসেবে জমা করুন। তখন তারা ভয়ে একজন আরেকজনের পিছনে গিয়ে লুকায়। এরপর ইয়ং সেখানে অজ্ঞান হয়ে যায়। মিস লু বলে, ইয়ং ছিল অনেক বড় এক ব্যবসায়ী। তার স্ত্রী এক বিরল রোগে আক্রান্ত ছিল। চিকিৎসার পেছনে ইয়ংয়ের প্রচুর টাকা খরচ হয়। শেষ পর্যন্ত তার ব্যবসাটা বন্ধ হয়ে যায় এবং তার স্ত্রীও মারা যায়। প্রচণ্ড মানসিক যন্ত্রণায় সে ভারসাম্য হারিয়ে ফেলে। তার একটা ছোট্ট মেয়ে ছিল, যে স্কুলে পড়তো। মেয়েটা একটু খাবার জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়ায়। এরপর বেশ কিছুদিন কেটে যায়। ধীরে ধীরে তার পলিসি বিক্রি বাড়তে থাকে। এখন জুহি আর কিউ বেশিরভাগ সময় তাদের বাড়িতে সময় কাটায়। একদিন সে টিংয়ের মাসাজ পার্লারে যায় তার কাছে পলিসি বিক্রি করতে। তখন দেখা যায় একটা লোক টিংকে খুব পছন্দ করে, তার জন্য উপহার নিয়ে আসে। তখন টিংয়ের ভাই মাওজি এসে দোকানটা ভাঙতে শুরু করে। লোকটা বলে, তোমার বোন দিনরাত পরিশ্রম করে, জমানোর সব টাকা তোমাকে দিয়ে দেয় যেন তুমি ভালো থাকো, এরপরেও ভাঙচুর কেন করছো? তখন টিং তাকে থামিয়ে জলদি টাকা দিয়ে আসে।
মাওজি বলে 1 সপ্তাহের মধ্যে দোকানটা বিক্রি করে অর্ধেক টাকা আমাকে দিতে। এই বলে চলে যায়। ওইদিকে জুহি বাড়িতে ওয়েংয়ের জন্য টেপ রেকর্ডার নিয়ে আসে। ওয়েং বলেছিল সে কিছু একটা রেকর্ড করবে। সে বলে এটা হচ্ছে সানের ছোটবেলার বাক্স। সে ছোটবেলায় পরিবার নিয়ে একটা রচনা লিখে চ্যাম্পিয়ন হয়েছিল তার স্কুলে। তবে আমি পড়তে জানি না, কখনোই জানতে পারিনি সে পরিবার নিয়ে কি লিখেছে। এটা আমাকে পড়ে শোনাও। তখন তার দোকানে একজন কাস্টমার চলে আসে। জুহি একাই রচনা পড়তে শুরু করে। লেখা ছিল, আমার বয়স যখন 4 বছর তখন আমার মা আমাকে নানুর কাছে রেখে চলে যায়। সে কখনোই ফিরে আসেনি। আমি জানি না সে দেখতে কেমন ছিল। আমার এক বন্ধু যখন ঠান্ডা থেকে অসুস্থ হয়ে পড়ে তখন তার মা তাকে কোলের মধ্যে জড়িয়ে রাখে। আর টিয়ানের মা সবসময় তার টিফিন বক্সে প্রচুর খাবার দিত যাতে সে ক্ষুধার্ত না থাকে। আমার মাও হয়তো এদের মতোই হতো। তখন ওয়েং চলে আসে। জুহি সেই অংশটা আর পড়ে না। সে পড়ে ওয়েংকে নিয়ে লেখা অংশটুকু, যেখানে সান লিখেছিল, আমার নানু সবচেয়ে ভালো, সে অনেক পরিশ্রমী আর শক্তিশালী। সে আমাকে অনেক মজার রেসিপি রান্না করে খাওয়ায়। সে হচ্ছে আমার প্রথম টিচার। এই শুনে ওয়েং বলে, আমি শুধু তাকে শুনতে শিখিয়েছি। জুহি আবারও পড়তে শুরু করে। নানু সুর করে শেখানোটা আমার কানে মিউজিকের চাইতেও বেশি শ্রুতিমধুর মনে হতো। আমি তাকে সবচেয়ে বেশি ভালোবাসি। আমি চাই সে যেন চিরকাল আমার সাথেই থাকে। তার প্রতি সে ছোট্ট সামনে ভালোবাসা দেখে সে নিজেকে সামলাতে পারে না। অন্যদিকে টিং পলিসি করতে রাজি হয়। তবে পলিসিটা করবে তার ভাই মাওজিনের নামে। একটা নির্দিষ্ট পরিমাণ টাকা জমা করবে। সেই টাকা থেকে প্রতি মাসে ভালো একটা প্রফিট আসবে মাওজির। সান বুঝতে পারে টিং চাইলে যে কোনো সময় দোকানটা বিক্রি করে দিতে পারে। এতে তার ভাই তাকে আর বিরক্ত করবে না। কিন্তু টিং ইচ্ছে করে দোকানটা বিক্রি করে না, কারণ প্রতি মাসে টাকা নিতে আসে। অন্তত একবার হলেও ছোট ভাইয়ের মুখটা দেখতে পারবে। সে ছাড়া মাওজির আর কেউ নেই। এজন্য সে দিনরাত এত কষ্ট করে তার প্রতি মাসে খরচ জোগায়, তবুও দোকানটা বিক্রি করে না। এরপর সান চলে আসে মাওজির সিগনেচার নিতে। মাওজি বলে সে বাড়িটা বিক্রি করে দিলে সব ঝামেলা মিটে যায়। তা না করে প্রতি মাসে আমার হাত খরচ দিচ্ছে। আর এখন এসব ফালতু পলিসি নিয়ে এসেছো? সান বলে সে তোমার বড় বোন, নিজ হাতে আমাকে বড় করেছে। তখন তার বন্ধুরা বলে দোকানটা বিক্রি করে দেওয়াই ভালো হবে, কারণ ম্যাসাজ পার্লারে অনৈতিক কাজও ঘটে থাকে। এই শুনে মাওজি রেগে গিয়ে তাদেরকে মারধর শুরু করে। সেই ভিড়ের মধ্যে সানের মাথায় আঘাত লাগে। প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। কেউ বলে, বাবা তুমি আমাকে এবং মাকে ছেড়ে যেও না। তখন মাওজি তার পলিসি পেপারস নিয়ে আসে, বলে আমি সাইন করে দিয়েছি। এ বলে কিউকে আদর করে। তবে সে মারপিট করে বলে কিউ তাকে পছন্দ করে না। এরপর এক দুপুরে তারা দেখে বেশ কয়েকজন মানুষ ল্যান্ডস নিয়ে পাহাড়ের দিকে যাচ্ছে। জুহি এর কারণ জিজ্ঞেস করে। সান বলে এটা হচ্ছে গ্রামের রীতি এবং ঐতিহ্য। যখন কেউ মারা যায় তখন তার পরিবার পাহাড়ি রাস্তা থেকে শুরু করে পাহাড়ের সবচেয়ে উঁচু গাছটায় ল্যান্ডস লাগাবে। তাদের বিশ্বাস সেই আলো অনুসরণ করে মৃত ব্যক্তির আত্মা আবারও তাদের মাঝে ফিরে আসবে। দেখা যায় পুলিশ এসে তাদেরকে বারণ করে যেন তারা পাহাড়ের ল্যান্ডস না লাগায়। এই ল্যান্ডসের কারণে পাহাড়ি জঙ্গলে আগুন রাখতে পারে। এ নিয়ে তাদের মধ্যে বিতর্ক শুরু হয়। তখন সান এসে এই সমস্যার সমাধান করে। সে তার নানুর দোকান থেকে কিছু ইলেকট্রিক ল্যান্ডস নিয়ে আসে। বলে এগুলো এক চার্জে 3 দিনের বেশি চলবে। ভেতরে রয়েছে বাল্ব, তাই আগুন লাগার কোনো সম্ভাবনা নেই। কিন্তু তারা বলে তাদের অনেকগুলো লাগবে। তখন সে জুহিকে ডাক দেয় আর পর্যাপ্ত পরিমাণ ল্যান্ডস নিয়ে চলে আসে। সে অফিসারকে একটা ফ্রিতে দিয়ে দেয়। এরপর মৃত ব্যক্তির পরিবার পুরো পাহাড়ি রাস্তায় ল্যান্ডস বসায়। বাড়ি ফেরার পথে তাদের দেখা হয় সানের এক্স গার্লফ্রেন্ডের সাথে। সে বলে অবাক হবার কিছুই নেই, তুমি সবসময় গ্রামের সৌন্দর্য নিয়ে প্রশংসা করতে, তাই আমি শুধু এসেছি তোমাদের ইউবিন গ্রামটা দেখতে। কিন্তু সান তার কোনো উত্তর দেয় না। সে বলে আমাকে ডিনারের অফার করতে পারো, আমি কিছুই খাইনি। তখন কিউ বলে তুমি নিশ্চয়ই আমার মা বাবাকে ডিস্টার্ব করতে এসেছো, তাই নানুর বাড়িতে যেতে হবে না, আমার বাড়িতে চলো। এরপর তারা সবাই কিউয়ের বাড়িতে চলে আসে। কিউ তাদেরকে বসিয়ে চাউমিন রান্না করতে চলে যায়। মেয়েটা বলে সানের উচিত তার সাথে শহরে চলে যাওয়া। সান শিক্ষিত, ভালো চাকরি নিতে পারবে। জুহি বলে সান শহরে খুবই বাজে অবস্থায় ছিল, গ্রামে এসে খুব ভালো করছে। খুব শীঘ্রই তার পলিসি টার্গেট পূরণ হয়ে যাবে। তখন মেয়েটা বলে ওরা তো খোঁজ খবর কেন রাখছো, সম্পর্কে কি হও? সে সানকে বলে তাদের সম্পর্কে কথা বলতে, কিন্তু সান কীভাবে বুঝে উঠতে না পেরে কিউয়ের কাছে চলে যায়। কিন্তু কিউ তাকে বেরিয়ে যেতে বলে। তখন সান তাকে টাকা দিলে সে বলে কিছুক্ষণ থাকতে পারো। এরপর চাউমিন নিয়ে আসলে জুহি জিজ্ঞেস করে তুমি কি এখনও ওকে চাও? এই শুনে সে আবারও কিউয়ের ঘরে চলে যায় এবং আবারও টাকা দিয়ে কিছুক্ষণের জন্য লুকিয়ে থাকে।
এবার বৃষ্টি শুরু হলে তাদেরকে ভেতরে আসতে বলে, কিন্তু জিহু জিজ্ঞেস করে, সত্যি করে বলো তুমি কাকে চাও। তখন সে ছাতা এনে জুহির উপর ধরে। বাড়ি ফিরে জুহি প্রচণ্ড রেগেছিল মেয়েটার উপর। রাগ কমানোর জন্য রুমের মধ্যে ঘুরতে থাকে। কিউও তার পিছু পিছু ঘুরতে থাকে এবং তার সাথে ধাক্কা লেগে যায়। জুহি জিজ্ঞেস করে, তুমি রেগে আছো কেন? কেউ বলে, জানে না, তবে তোমার রাগ দেখে আমিও রেগে আছি। এরপর তারা ঘুমিয়ে পড়ে। পরদিন সকালবেলা মেয়েটা বিদায় নিয়ে চলে যায়। জুহি বলে, আগের রাত থেকে কান্না করতে, এখন চোখের পানি কোথায়? সান বলে, যে যেতে চায় তাকে চোখের পানি দিয়েও আটকানো যায় না। এরপর তারা বাড়ির দিকে চলে যায়। এরপর থেকে জুহি তার পাশেই থাকে, আর সানও ধীরে ধীরে 1000 পলিসির দিকে এগিয়ে যায়। সে যখন ঘুমিয়ে থাকে তখন জুহি অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকে এবং জুহি কিছুটা ড্রয়িং করছিল। তার ড্রয়িংটা সান দেখতে চাইলে মানা করে। এভাবে খুনসুটি আর কল্পনা বিনাশী সময় কাটায় তারা দুজন। রাতের বেলা নানু তাদেরকে নিয়ে সেলিব্রেট করে, তাদেরকে প্রমিস করতে বলে। আমি চাই সান এই গ্রামে থাকুক, এটাই তার শেষ ঠিকানা। আর তা না পারলেও প্রতি গ্রীষ্মে যেন গ্রামের ছুটিতে বেড়াতে আসে। সান তাকে প্রমিস করে সে কোনো এক সময় এই গ্রামে ফিরে আসবে। এছাড়া প্রতি গ্রীষ্মে তারা নানুকে দেখতে অবশ্যই আসবে। অপরদিকে মাউজি দেখে ইয়ং ডাস্টবিনে ঢুকে গিয়েছে খাবার খুঁজতে। সে তাকে মেরে ডাস্টবিন থেকে বের করে এবং কিছু খাবার দিয়ে বলে, আমরা দুজনেই একই রকম। তুমি তোমার মেয়ের কাছে একটা বোঝা, ঠিক যেমনটা আমি আমার বোনের কাছে। তবে তোমার মতো আমার লাইফটা সুন্দর ছিল। আমি তোমার ফ্যাক্টরিতেই কাজ করতাম। ফ্যাক্টরি বন্ধ হয়ে যাওয়ার পর আমি তোমার মতো বেকার হয়ে যাই। আমরা দুজনেই হচ্ছি এই পৃথিবীর বোঝা, আমাদের মরে যাওয়া উচিত। এই শুনে ইয়ং খুব কষ্ট পায়। এর কিছুদিন পর টিং আর সেই কাস্টমারকে বিয়ে করে। সে তার দোকানটা ভাইকে লিখে দিয়েছে। নতুন এক শহরে গিয়ে নতুন করে জীবন শুরু করে। সানের নানু আসতে লেট করছিল, তাই সে তাকে কল করে জলদি আসতে বলে। ওয়েং জানায় সে টাকা উঠিয়ে জলদি চলে আসবে। সেই ব্যাংকে জব করতো শাওজিন। সে তার এক ক্লায়েন্টকে সামনের পলিসি সম্পর্কে বলে। তখন ইয়ং সেখানে ঢুকে পড়ে আর সেখানে আবর্জনা এনে বলে, এগুলো রেখে টাকা দাও, আমার মেয়ের স্কুলে ফিস জমা দিতে হবে। শাওজিন তাকে বাইরে নিয়ে যাচ্ছিল, কিন্তু সে একটা ধারালো কুঠার বের করে টাকা দিতে বলে। এই বলে সে এলোপাথারি হাত ঘোরাতে থাকে এবং দুর্ঘটনাবশত শাওজিনের গায়ে কুঠারের আঘাত লেগে যায়। তখন পুলিশ ইউজিনকে গুলি করে দেয়। আর এই সব কিছু লাউড স্পিকারে শুনছিল তারা। ইয়ংয়ের মৃত্যুর খবর শুনে কিউ দৌড়ে যায়। সান আমাদেরকে বলে, এই প্রথম জানতে পারলাম কিউ আসলে ইয়ংয়ের মেয়ে। বাবার মৃত্যুর পরে সে একদম ভেঙে পড়েছিল। তাকে আমি অ্যাডাপ্ট করে আমার মেয়ে বানাতে চেয়েছিলাম। যেহেতু আমি অবিবাহিত, তাই সেটা সম্ভব হয়নি। এজন্য তাকে চিলড্রেন হোমে রেখেছি, সেখানে তার ভালো দেখাশোনা এবং পড়াশোনা হবে। ওইদিকে মাওজিন জানতে পেরেছে তার বোন কয়েক বছর আগে দোকানের মালিকানা তার ভাইয়ের নামে করে দিয়েছে। জুয়া খেলে সব টাকা নষ্ট করে ফেলবে, এজন্য এতদিন তাকে কাজগুলো দেয়নি। এদিকে কুঠারের আঘাতের পর শাওজিন এখন মোটামুটি সুস্থ, তবে তার চেহারা আগের মতো নেই। টিয়ান বলে, এ দাগের কারণে তোমাকে আরও বেশি সুন্দর লাগছে। শাওজিন বুঝতে পারে এই মানুষটাকে কিছুতেই হারানো যাবে না, সে অমূল্য। দেখতে দেখতে শীতকাল চলে এসলো। সান এখনও তার টার্গেট পূরণে কাজ করে যাচ্ছে, তবে হঠাৎ করে তার নানু অসুস্থ হয়ে পড়ে। রিপোর্টে দেখা যায় তার ব্রেন টিউমার ছিল। 6 মাস আগে তার এই রোগ ধরা পড়েছে। গল্পটা চলে যায় 6 মাস অতীতে। ডক্টর বলে, আপনার হাতে বেশি সময় নেই। পরিবারের লোকজনকে খবর দিন, তাদের সাথে সময় কাটান। তারপর একদিন ইয়ং তার দোকানে এসে সিগারেট চায়, বলে টাকা আছে তবে দিতে পারবো না। কিছুদিন পরে গ্রীষ্মকাল চলে আসবে, আর গ্রীষ্ম মানে পরিবারের পুনর্মিলন। তখন তাদের স্ত্রীও আকাশ থেকে নেমে আসবে, আর মেয়েটাও হয়তো বাবার কাছে ফিরে যাবে। তাদেরকে অনেক কিছু কিনে দিতে হবে। তখন ওয়েং ডিসাইড করে যেভাবেই হোক সান কিছুদিনের জন্য বাড়িতে নিয়ে আসবে। এই ভেবে তার ভ্যান নিয়ে বেরিয়ে পড়ে। গ্রামের আঁকাবাঁকা রাস্তা, বিস্তীর্ণ প্রান্তর এবং খালবিল পাড়ি দিয়ে চলে আসে শহরে। কয়েকজনের ঠিকানা জিজ্ঞেস করে সামনের বাড়িতে খুঁজে পায়। তার রুমে গিয়ে দেখে মাতাল হয়ে মেঝেতে পড়ে আছে। অর্থাৎ এটা ছিল সেই দিন যেদিন তার গার্লফ্রেন্ড তাকে ছেড়ে যায় এবং বসের সাথে ঝগড়া করে ড্রিঙ্কস করে এসেছিল। মাতাল অবস্থায় সান বলতে থাকে, আমি হেরে গিয়েছি, ধীরে ধীরে নিজেকে হারিয়ে ফেলছি। এরপর ওয়েং তার ব্যাগগুলো গাড়িতে তোলে, তারপর সানকে পিঠে করে নিয়ে আসে। সান বলতে থাকে, আমি একদম একা হয়ে গিয়েছি, নানুকে খুব মিস করছি। সে ছাড়া আমার আর কেউ নেই। সে সুস্থ থাকুক, অনেকদিন বেঁচে থাকুক। 2 বছর তাকে দেখিনি, তবে একবার যাব। তার এই অবস্থা দেখে তার নানু প্রচণ্ড কষ্ট পায়। গল্পটা প্রেজেন্টে চলে আসে। হয়তো আর অল্প কয়েকটা দিন বেঁচে থাকবে সে। সান এবং জুহি তার দেখাশোনা করে। শেষ সময় সানকে বলে, তোমার নানুর হাতে আর সময় নেই, তোমার পাশে আর থাকতে পারবে না। আশা করি তোমরা দুজন খুব সুন্দর একটা জীবন কাটাবে।
এরপর সে মারা যায়। তার মৃত্যুতে সান একদম ভেঙে পড়ে। এরপর তাদের রীতি অনুযায়ী সে ল্যান্টার্ন নিয়ে চলে আসে পাহাড়ের চূড়ায় এবং তার নানুর সাথে কাটানো সমস্ত স্মৃতি মনে করতে থাকে আর চিৎকার করে বলে, তুমি এক মিথ্যাবাদী মহিলা, সারা জীবন আমাদের জন্য পরিশ্রম করে গিয়েছো, কিন্তু শেষ সময়ে সে আমাদেরকে কাছে পেয়েও নিজের মনের কথাগুলো বলে যাওনি। হাসি মুখে ক্যান্সার নিয়ে ঘুরে বেড়ালে। তখন জুহি হাসে কম্বল নিয়ে। তারা সারা রাত পাহাড়ের চূড়ায় কাটিয়ে দেয়। এরপর জুহি লক্ষ্য করে সান ঠিকভাবে খাওয়া দাওয়া করে না, তবে সে নিয়মিত তার জন্য খাবার আনতো। কিছুদিন পর শীত শেষ হয়ে বসন্ত শুরু হয়। জুহি তাকে বাহির থেকে ডাকে, বলে, দরজা খুলবে না? তোমাকে দেখতে নিজেকে সামলাতে পারবো না। কয়েকদিন পর আমার শেষ সার্জারিতে হবে, বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। মা বলেছিল আমি যা ইচ্ছা করতে পারি, তাই শেষবারের মতো তোমার জন্য গ্রামে এসেছিলাম। নানা বলেছিল তুমি আমার জন্য জোনাকে ধরে এনেছিলে। সে খালি জারটা আমি নিয়ে গেলাম। বেঁচে থাকলে আবারও এই ইউবিনে নিয়ে ফিরে আসবো। তোমার সাথে গ্রামের আনাচে কানাচে ঘুরে বেড়াবো। তোমাকেই বিয়ে করব। প্রমিস করো নিজের খেয়াল রাখবে আর ঠিকমতো খাওয়া দাওয়া করবে আর আমাকে কখনোই খুঁজতে যাবে না। যদি গিয়ে দেখো আমি আর নেই তাহলে খুব কষ্ট পাবে। সান তাকে প্রমিস করে যাই হয়ে যাক না কেন সে নিজের খেয়াল রাখবে। এরপর কয়েক মাস কেটে যায়। সান 1000 পলিসি টার্গেট পূরণ করে প্রমোশন পেয়েছে। সে নিয়মিত এক কফি শপে যেত। একদিন শপের পক্ষ থেকে একটা কেক উপহার দেওয়া হয়। মেয়েটা বলে আজ গ্রীষ্মের প্রথম দিন, সে উপলক্ষে এটা ফ্রিতে দেওয়া হলো। গ্রীষ্মের কথা শুনে নানুর কথা খুব মনে পড়ে যায়, তাই গ্রামে ফিরে আসে। ঘরে একটা টেপ রেকর্ডার খুঁজে পায়, যেটা জুহি আর নানুকে দিয়েছিল। তার নানু তার জন্য একটা ভয়েস রেকর্ড করে রেখেছে। তাকে নিজের খেয়াল রাখতে বলেছে, আরও বলেছে সে যাতে বেশি মন খারাপ না করে এবং সানের মা যদি কখনো ফিরে আসে তাহলে সান যেন তার মাকে গ্রহণ করে নেয়। এরপর সান কিউয়ের সাথে দেখা করতে যায়। সেদিন ছিল তার স্কুলের স্পোর্টস ডে। সান জুহি ওয়েংকেও তাকে সাপোর্ট করতে আসেনি, তাই মন খারাপ করে সে বসেছিল। তাকে বুঝিয়ে শুনিয়ে গেমে অ্যাটেন্ড করে। সে কিছু দূর গিয়ে পড়ে যায় এবং দৌড়ে সানের কাছে চলে আসে। বলে তার মা অর্থাৎ জুহি না আসায় সে ঠিকভাবে মনোযোগ দিতে পারেনি আর সে এই স্কুলে থাকতে চায় না। সে মা বাবার কাছে যেতে চায়। সান তাকে প্রমিস করে খুব শীঘ্রই তাকে বাড়িতে নিয়ে যাবে। তাই ছোট বাচ্চার প্রমিস রাখতে জুহির প্রমিস ভেঙে চলে যায় জুহিকে খুঁজতে। জুহির মা বলে সার্জারির পরে যখন সে অসুস্থ ছিল তখন সে বিশ্রাম না নিয়ে একটা ছবি আঁকত। ছবিটা নাকি সে কয়েক বছর ধরে আঁকার চেষ্টা করেছে। শেষমেশ ছবিটা এঁকে ফেলে। বলেছে তুমি ছাড়া এই ছবির গুরুত্ব কেউ বুঝবে না। সান সেই ছবির দিকে তাকিয়ে জুহির সাথে কাটানো শৈশবের কথা মনে করে। তখন পেছন থেকে জুহি এসে তাকে বলে অর্থাৎ আজ সার্জারি সাকসেসফুল হয়েছিল। এরপর থেকে তারা প্রত্যেক গ্রীষ্মের ছুটিতে সানের ইউবিন গ্রামে চলে আসে। বিয়ে করে কিউকে সন্তান হিসেবে অ্যাডাপ্ট করে আর এখানেই গল্পটার হ্যাপি এন্ডিং হয়।